আমাদের বিজয় লাভ করি আমরা 16ই ডিসেম্বর 1971 সালে। 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন। এই মুক্তি লাভের পিছনে ছিল 93,000 পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ, বন্দী থাকার বন্দী সৈন্যদের জীবন এবং বৈশ্বিক নেতাদের চাপের মুখে পাকিস্তান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু আমাদের জাতির পিতাকে কারাগার থেকে মুক্তি দিতে। তিনি বিজয়ের 23 দিন পর প্রথম যান লন্ডন। সেখানে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ। সে সময় তিনি ছিলেন অবকাশ যাপনে, কিন্তু বঙ্গবন্ধুর আসার খবরে তিনি তার অবকাশকে বাতিল করে, অবকাশ যাপনকে বাতিল করে তিনি ছুটে আসেন এয়ারপোর্টে বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে। সঙ্গে নিয়ে আসেন বিরোধী দলীয় সাংসদদের এবং এরপর 10ই জানুয়ারি উনি আসেন দিল্লিতে। সেখানে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি। সেখানে বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দেওয়া হয় এবং সর্বস্তরের জনগণ তাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে ভিড় করে। এইসব কথা আমরা শুনেছি, খুব মানে ইন ডিটেইল শুনেছি। সাবলীল বর্ণনা করেছেন এটার প্রফেসর মঞ্জুমা হক। তার কাছ থেকে অনেক অজানা তথ্য আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারা জেনেছেন। একটা বিতর্ক আমরা প্রায়শই শুনি যে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে কেন সরাসরি দেশে এলেন না, কেন তিনি লন্ডন ঘুরে ভারত ঘুরে তারপরে বাংলাদেশে আসলেন। মানে এইসব কথা বলে তাকে একটা প্রশ্নের মধ্যে ফেলতে সব মানে এই বঙ্গবন্ধু বিরোধীরা বা বাংলাদেশ বিরোধীরা সবসময় কিন্তু সজাগ ছিল এবং সচেষ্ট ছিল। আজ খুব সুন্দর করে এই বিষয়টি বর্ণনা করেছেন প্রফেসর মঞ্জুমা হক। আমি মঞ্জুমা হককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে তিনি যে বঙ্গবন্ধুর আমাদের 25শে মার্চ থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর থেকে একদম বঙ্গবন্ধুর মুক্তি পর্যন্ত এবং তার ঘরে ফিরে আসা পর্যন্ত, তার বাসায় যেখানে তার পরিবার বাবা মা অবস্থান করছিলেন, বন্দী অবস্থায় ছিলেন, সেখান পর্যন্ত তিনি এত সুন্দর বর্ণনা করেছেন যে আমাদের আসলে পুরো ইতিহাসটি সেই 71 থেকে 72-এর 10ই জানুয়ারি পর্যন্ত পুরো ঘটনাটাই মোটামুটি আমরা জেনে গেছি। অসংখ্য ধন্যবাদ মঞ্জুমা হক। এরপরে প্রফেসর ময়েজউদ্দিনও এত সুন্দরভাবে বলেছেন, খুব সাবলীল তার বক্তব্য। মোটামুটি আমরা আমাদের সেই সময়ের ইতিহাস এবং সময়কালটিকে আমরা ব্যাখ্যা করতে পেরেছি। আমি যখন মুক্তিযুদ্ধ চলে তখন আমি ক্লাস 5-এর ছাত্রী এবং অটো প্রমোশনে 1972 সালে আমরা ক্লাস 6-এ উঠি। তো ক্লাস 5-এর একজন ছেলে বা মেয়ে, তার কিন্তু স্মরণে অনেক কথাই থাকে এবং আমার স্পষ্ট মনে আছে বঙ্গবন্ধু যখন আসছিলেন তখন বাংলাদেশ বেতার থেকে যে ধারা বিবরণীগুলি দেওয়া হচ্ছিল, যে এই যে আসছেন, যেমন আমরা আমাদের বিভিন্ন খেলার যে ধারা বিবরণী শুনে ঠিক একই রকম ধারা বিবরণী শুনছিলাম, মনে হচ্ছিল যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে তাকে আমরা এক নজর দেখব বা তিনি এখন কেমন আছেন। কারণ তার সম্পর্কে এত কথা, এত প্রোপাগান্ডা ছিল যে সত্যি সত্যি উনি ফিরে আসছেন আমাদের স্বাধীন বাংলার মাটিতে। এই বিষয়টি কিন্তু আমাদের কাছে তখন একটি মানে স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্ন পূরণ করে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তো মোটামুটি ইতিহাস আমরা অনেকটা শুনেছি। আজ আমি আমার নিজের কথা কিছু বলতে চাই, যে কথা হয়তো কখনো বলা হয়ে ওঠেনি, কিন্তু
এই সময়ের সাথে বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের সাথে যেটি সম্পর্কিত, যেটি আজকে উল্লেখ না করলে পরে হয়তো এই প্ল্যাটফর্মে আমার আর উল্লেখ করা হবে না। আমি ইদানিং কালে একটু কম, কিন্তু বছর 10, 15, 20 বছর আগে কিছু লেখালেখি করতাম। সেই লেখালেখিগুলি কতটা মান হচ্ছে অতিক্রম করতে পেরেছে সেটা আমি জানি না, কিন্তু আমার ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আমি সেই লেখালেখিগুলি করেছি। সেই লেখার একটি বলাই বাহুল্য যে সেগুলি হয়তো সেগুলি একটু কবিতা আকারে ছাপানো মনের কথাগুলি। তো এই মানে এই কবিতাগুলি আমি 2001 সালে একটা সংকলন হিসাবে প্রকাশ করি, আর 2004 সালের 21শে বইমেলাতেও আরেকটি কবিতা গ্রন্থ প্রকাশ করি। তো আমি 2004 সালে 21শে বইমেলাতে যে কবিতা বইটি প্রকাশ করি সেখানে আমার দুটি কবিতা, কয়েকটি কবিতা আছে, দুটি কবিতা মনে হয় আজকের দিনের জন্য খুবই আমার মানে কতটা প্রযোজ্য আপনারাই বলবেন, কিন্তু আমার আজকের দিনের জন্য সেই দুটি কবিতা পড়তে ইচ্ছা করছে, আমি এখন আপনাদের সামনে পড়বো। আগে আমি দেখাই যে আমার এই কবিতা বইটির নাম হচ্ছে জল রং জল ছবি। এটা 2004 সালে 21শে বইমেলায় প্রকাশ হয়। আর একটু আগে প্রফেসর ময়জুদ্দিন বললেন যে 2004 সালে বিবিসি বাঙালি শ্রেষ্ঠ বাঙালির একটি জরিপ কার্য চালিয়েছিলেন। সেই জরিপ কার্যে বঙ্গবন্ধু প্রথম শ্রেষ্ঠ বাঙালি হয়েছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় স্থানে ছিলেন কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম, চতুর্থ স্থানে ছিলেন AK ফজলুল হক, পঞ্চমে ছিলেন সুভাষচন্দ্র বসু, ষষ্ঠতে ছিলেন বেগম রোকেয়া। এরকম করে 20 জনের নাম আমার কাছে আছে। তো যাই হোক, আমি এই যে 2004 সালে বিবিসির যে জরিপ, সেই জরিপে বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বাঙালি হিসেবে যে ভোটের মাধ্যমে নির্বাচন, তার আগে আমি বলতে পারি 2003-এ যখন আমি কবিতাগুলি লিখছি, এই সময় আমি বঙ্গবন্ধু সম্পর্কে এমন একটি কথা আমার কবিতায় লিখেছি। আমি এখন এই কবিতাটি পড়তে চাই। কবিতার নাম ধ্রুব। তোমাকে স্বপ্নে দেখি না, দেখতে চাই প্রতি রাতে দিবানিদ্রায় ঢুলুনিতে, কিন্তু তুমি আসো না, তা বলে তোমায় কি সত্যিই দেখি না? প্রতিদিনে প্রিয় স্বদেশে, সূর্যোদয়ে কিংবা সূর্যাস্তে, রং বদলের ঋতু বৈচিত্র্যে, অথবা দুর্যোগে প্রাপ্তিতে, প্রতিটি প্রশ্বাসে অনুভবে তুমি থাকো অষ্টপ্রহর ইন্দ্রিয়ে সজাগ, তুমি অফুরন্ত স্ফুলিঙ্গের আলোকছটা, তুমি হাজার বছরের সৃষ্ট, তুমি সত্য মহাবিশ্বের জানা অজানা সত্যের চেয়ে সহস্র গুণ বেশি। ধন্যবাদ। আর আরেকটি কবিতা আমি আজকের দিনে পড়তে চাই, আমার কাছে আজকের দিনের জন্যই লেখা ছিল সেই কবিতাটি। আমি 2003-এ লিখেছি, কারণ 2004-এ আমার 21শে বইমেলাতে কবিতা গ্রন্থটি প্রকাশ হয়েছে। কবিতাটির নাম 10ই জানুয়ারির প্রার্থনা। পিতা, তোমার ফিরে আসার কদিন আগে কি তাণ্ডব লীলাই না বয়ে গেল। বছর খানিক ধরে তুমি ছিলে অন্তরীণ, দাপর যুগে যেমন ছিল সীতা রাবণের বন্দিশালে। পুষ্পক রথ ছিল সীতার জন্যে, তোমার জন্যে ঘোরকলিতে হাত করা। বন্দি করে হাওয়ায় ভাসিয়ে নেয়া হলো হাজার মাইল দূরে, এই দেশেরই এক খণ্ড অংশে। চোখ দুটিতে বাঁধা হলো পট্টি, কান দুটিকে করা হলো শ্রবণ বৈরী। তুমি হলে এক রবিনসন ক্রুশো নির্জন দ্বীপে। পৃথিবী ব্যাপী বয়ে যাওয়া প্রতিবাদ, হ্যারিসনের গান, শরণার্থীর আকুল আরতি, স্বজন হারার আর্তনাদ, আহাজারি, বুদ্ধিজীবী নিধন যজ্ঞের পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী আয়োজন, মুক্তি পাগল বাঙালির প্রতিজ্ঞা, যুদ্ধ, বিজয়, মুক্তি মিছিল, কিছুই দেখতে পেলে না তুমি।
কিছুই শোনানো হলো না তোমায়, কারণ তুমি তখন রবিনসন ক্রুশো নির্জন দ্বীপে। দুর্বল প্রতিপক্ষ তোমার ব্যক্তিত্বে, তোমার জনপ্রিয়তায় ভয় পেয়ে খুঁড়ল কবর জেলের পাশে, তবু শেষ রক্ষা হলো না ওদের। তুমি এলে মানুষের কাছে সোনার বাংলায়, কৃতজ্ঞতা জানাতে ভুল করনি, কারণ তুমি পিতা। তাই 8ই জানুয়ারি মুক্তি পেয়েও 10ই জানুয়ারি তুমি দেখলে স্বদেশ, বাংলাদেশ দেখলো তোমায়। 21শে ফেব্রুয়ারির 52-র ভ্রূণ, 16ই ডিসেম্বর 71-এর পূর্ণ অবয়ব, তোমার সোনার বাংলা হে পিতা। পিতা, আজ 10ই জানুয়ারি 72-এর স্মৃতিময় দিন, কিন্তু এখনো আমরা পিতৃহীন, পথহারা, পথভ্রষ্ট। আজকের এই দিনে প্রার্থনা, হে পুরুষ সিংহ, আর একবার এসো এই বাংলায়, স্নেহের অলিন্দ বন্ধ করে কঠোর আইনের শাসন হাতে। সকলকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধুর জন্য। আমাদের ভালোবাসা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন থাকবে। 10ই জানুয়ারি স্মৃতিময় দিন, বাঙালি যতদিন এ দেশে থাকবে, এ দেশ বাঙালির থাকবে, ততদিন বাঙালি বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডকে স্মরণ করবে। অসাধারণ অসাধারণ কবিতা আপা। আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হই, এগিয়ে চলি, তাহলে আজকের দিনে তাকে শ্রদ্ধা জানানো সম্পূর্ণ হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও সত্য এবং সুন্দরকে নিয়ে এগিয়ে যেতে পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কবিতা শুনলাম, ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আজকে যারা এই ভার্চুয়াল সভায় যুক্ত আছেন সবাই আনন্দ পেয়েছেন এবং খুব সুন্দর দুটি কবিতা আমরা শোনার সুযোগ পেলাম আজকের আলোচনায়। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিন্সিপাল স্যার এইমাত্র আমাদের সাথে এসেছেন, আমাদের মাঝে যুক্ত আছেন। আমরা কিছুক্ষণ পরেই স্যারের বক্তব্য শুনবো। তার আগে আমরা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ম্যাডামের সংক্ষিপ্ত আলোচনা শুনবো এবং তালাত সুলতানা ম্যাডামের একটি গান শুনে আমরা প্রিন্সিপাল স্যারের সমাপনী আলোচনা শুনবো। অতিথিবৃন্দ, এবার আমি সুবিনয় অনুরোধ করছি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার ম্যাডামকে বঙ্গবন্ধুর জীবনালক্ষ্য নিয়ে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য। ম্যাডাম। ধন্যবাদ সালাউদ্দিন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি আমরা এখন। হ্যালো, শোনা যাচ্ছে ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আজ সরকারি তিতুমির কলেজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে যে সুন্দর ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আশরাফ হোসেন স্যারকে। কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে আর আমরা বঙ্গবন্ধুকে আবার স্মরণ করতে পারবো, নতুন নতুন ভাবে আবিষ্কার করতে পারবো, যেমন আমরা আবিষ্কার করেছি আজকে আমাদের মাননীয় উপাধ্যক্ষ আপাকে। মাননীয় উপাধ্যক্ষ আপার যে অসাধারণ কবিতা, উনি যে 2004 সালে বাংলা সেই 21-এর বইমেলায় উনি 10 জানুয়ারিকে নিয়ে এত অসাধারণ কবিতা লিখেছেন। শুধু এই একটা কবিতাই তো আজকের প্রতিপাদ্য বিষয় হতে পারে বঙ্গবন্ধুর এই 10 জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। এই অসাধারণ কবিতাটা আমি মুগ্ধ হলাম আপা। সেই মহাকাব্য রামায়ণের কাহিনী থেকে শুরু করে বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করেছেন, সেই রামায়ণের সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সাথে আকাশপথে বঙ্গবন্ধুকে সেই সুদূর 1000 মাইল দূরে বাংলার আরেকটা অংশে অন্তরীণ করে রাখা, জেলখানার মধ্যে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ে, তাকে মৃত্যুর ভয় দেখানো, যদিও তিনি সিংহ হৃদয়, তিনি ভয় পাননি।
তাকে প্রতি মুহূর্তে তাকে ফাঁসি দেওয়া হবে, নানান রকম তার জন্য কবর খুঁড়ে রাখা হয়েছে তার সেলের পাশে। এইরকম একটা অবস্থা দেশে চলছে তখন দুর্বার মুক্তিযুদ্ধ। এদেশে দামাল ছেলেরা মাঠে ঘাটে হাটে জীবন দিচ্ছে। এদেশের বীর রমণীরা তাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠাচ্ছে। অনেকেই নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে পাক বাহিনীর হাতে। দেশের এই রক্তস্রোত, দেশের এই ভয়াবহ অবস্থা, বাঙালির মুক্তি সংগ্রাম, তিনি কিছুই সেখান থেকে জানতে পারছেন না। সেই দূরে যে আপা যেটাকে বলেছেন যে রবীন্দ্র স্পৃশ যেমন একটা নির্জন দ্বীপে নির্বাসিত, সেই রকম নির্বাসিত হয়েছিলেন তিনি সেই সময়টার মধ্যে। সেই সময়টাতে আমরা বঙ্গবন্ধুকে পাইনি, কিন্তু সেই দুঃখ বেদনার চির অবসান ঘটেছিল জানুয়ারির 10 তারিখে। তাই বিগত শতাব্দীতে বাঙালির আন্দোলন সংগ্রাম আনন্দ দুঃখ বেদনার ইতিহাসে, ত্যাগ তিতিক্ষার ইতিহাসে 10 জানুয়ারিও একটা মাইল ফলক। এই দিন বঙ্গবন্ধু স্পর্শ করেছিলেন স্বাধীন বাংলার মাটি। 26শে মার্চ যে মাটি থেকে তাকে তুলে উপড়ে নেওয়া হয়েছিল, 1000 মাইল দূরে তাকে অন্তরীণ করে রাখা হয়েছিল, 9 মাস পরে তিনি ফিরে এলেন। জানুয়ারির 10 তারিখে তিনি ফিরে এলেন এই দেশের মাটিতে, স্বাধীন বাংলার মাটিতে। তৎকালীন তিনি প্রথম, আমরা সবাই আপার সকলের আলোচনাতেই আমরা এটা জেনেছি বা আমরা অনেকেই এটা জানি যে বঙ্গবন্ধু কারাগার থেকে, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথম গিয়েছিলেন লন্ডনে। তো লন্ডনের তৎকালীন বাংলাদেশ মিশনের যে অস্থায়ী প্রধান ছিলেন এস.এম. রেজাউল করিম, তার একটা লিখাতে তিনি কি চমৎকার করে বলেছেন যে ভোরবেলা একটা ফোন আসলো, ফোনে বললেন, তখন সেটা 72 সালের 8 জানুয়ারি, ফোনে বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতে পেলেন তিনি লিখলেন, রেজাই করিম, শেখ মুজিব বলছি। গভীর, অতি পরিচিত ও অতি আকাঙ্ক্ষিত স্বর ভেসে এলো টেলিফোনের অপর প্রান্ত থেকে। সময় ছিল সকাল প্রায় 5টা, 1972 সালের 8 জানুয়ারি, স্থান লন্ডন। বঙ্গবন্ধুর এই যে যাত্রাপথ, মুক্তি, এগুলো সমস্ত কিছু গোপনেই হয়েছিল। বাংলাদেশ দূতাবাসও তখন সেই পাকিস্তানি দূতাবাস যেটা তখন ছিল সেখানে, তারাও তখন জানতেন না। তো তারা খবর পেয়ে সেখানে গেলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আসলেন। ক্লারিজেস হোটেলে বঙ্গবন্ধু বাঙালিদের বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করলেন। আর সেখান থেকে ভোরে তাকে পরদিন ভোরে তিনি দিল্লি হয়ে বাংলাদেশের পথে। তো বঙ্গবন্ধুর এই দীর্ঘ যাত্রায় ভারত আমাদের মুক্তিযুদ্ধে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল, বঙ্গবন্ধু বন্ধুপ্রতিম রাষ্ট্র, কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক শুভাকাঙ্ক্ষায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামকে সফল করার ক্ষেত্রে অনেকটুকু ভূমিকা রেখেছিল। ইতিহাস এটা কখনোই অস্বীকার করবে না। বঙ্গবন্ধু তাকেও কৃতজ্ঞতা জানালেন। আর বঙ্গবন্ধু সেই 9 মাস সেই পাকিস্তানের কারাগারে যে প্রায় 10 মাস ছিলেন, কি অবস্থা ছিল তার অবস্থা ছিল এমনই সঙ্গীন যে তিনি এত শুকিয়ে গিয়েছিলেন, তিনি দেশের চিন্তায়, মানুষের চিন্তায়, তার মনের মধ্যে নানান আশঙ্কায়, সেটা তখনকার ওই বাসসের বিশেষ প্রতিনিধি ছিলেন তখন আতাউজ্জামান, তিনি তার একটা লেখাতে এত সুন্দর করে বলেছিলেন যে তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। তিনি এতটাই শুকিয়ে গিয়েছিলেন যে মনে হচ্ছিল তার গায়ের ওভারকোট কঙ্কালের উপর ঝুলছে। তাকে যথেষ্ট বিষণ্ণ লাগছিল। তো বঙ্গবন্ধুর মতো এমন শালপ্রংশু দেহ, বিশাল দেহের মানুষ, তিনি পাকিস্তানের কারাগারে থেকে দেশের জন্য চিন্তায়, কারণ তার একটা আহ্বানে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তিনি জনগণকে বলেছিলেন, যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। উনি জানতেন যে ওনার কথা শুনে বাঙালি এই সমরে, এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই তাদের জন্য তার অন্তরের ভিতরে যে টান ছিল, তার অন্তরের ভিতরে যে শুভাকাঙ্ক্ষা ছিল, সেটাকে ধারণ করেই তিনি নিজেও শীর্ণকায় হয়ে গিয়েছিলেন। এবং যে কারণে উনি বারবার
পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে আমরা ওনার যে ইতিহাস জানি, পথে পথে যার সাথে দেখা হয়েছে বারবারই জিজ্ঞেস করেছিলেন যে আসলে কি আমাদের দেশ স্বাধীন হয়েছে, সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? তার কাছে এই জিনিসটা আনন্দ বেদনার এক অপূর্ব কাব্য হয়ে ধরা দিয়েছিল এবং তিনি সবাইকে সেই কথা জিজ্ঞেস করছিলেন। প্লেনে উঠে, প্লেনে তার সাথে যে সহযাত্রী ছিলেন সে বাংলাদেশের সাংবাদিকও ছিলেন আতাউস সামাদ সাহেব। উনি তার লেখাতে সেই কথাগুলো খুব সুন্দর করে বলেছেন যে তিনি প্লেনে উঠে আধভোজা হয়ে মানে চোখ বন্ধ করে আওড়াচ্ছিলেন ছায়া সুনিবিড় শান্তিনীর ছোট ছোট গ্রামগুলি। রবীন্দ্রনাথের কবিতার লাইন আওড়াচ্ছিলেন যে ছায়া সুনিবিড় শান্তিনীর ছোট ছোট গ্রামগুলি। আমাদের বাংলাদেশকে তিনি দেখছিলেন। আমরা জানি যে বঙ্গবন্ধু তার জীবনে রবীন্দ্রনাথের কবিতা, কাব্য, গান থেকে অনেক অনুপ্রেরণা নিতেন এবং তার যেকোনো সময়ে তিনি সেগুলো বিভিন্ন বক্তৃতায়, ভাষণে বলেছেন। তালাত আপা একটু আগে আমাদেরকে যে গান শুনিয়েছেন, আমরাও আপ্লুত হয়েছি। আপা বললেন, বুকের ভিতর লাগে, আসলেও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশ এমন একটা জিনিস, দেশপ্রেম তো ইমানেরই অঙ্গ, ইনহাস ওয়াতানাম। এই তো আমার জন্মভূমি, দেশপ্রেম ইমানেরই অঙ্গ। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেই অবস্থাতেও তিনি কিন্তু বাংলাদেশের ছায়া সুনিবিড় শান্তিনীর ছোট ছোট গ্রামগুলোর কথা খোঁজ নিয়েছেন। প্লেনে যারা ছিলেন তাদের কাছে কে বেঁচে আছে, কে মরেছে, যুদ্ধের কিছু কথাবার্তা জিজ্ঞেস করেছেন। বিষণ্ণ ছিলেন, কিন্তু আবার ক্ষণে ক্ষণে চোখ মুছছিলেন। তারপরে যখন তিনি ফিরে আসলেন, আমি কথা শেষ করব যেহেতু আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় যুক্ত হয়েছেন, আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে। আর বেশি আমি বড় করছি না, শুধু আমি শেষ কথাটুকু এটুকুই বলছি যে যেমন মনে হয় যে আমাদের এই যে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে অপচেষ্টা যারা করে তারা কেন বুঝে না বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমার্থক। এই দেশেই যদি থাকতে হয়, এই লাল সবুজের পতাকা, এই এই যে আমাদের গাঙ্গেয় বদ্বীপটা, এই মাটিতেই যদি থাকতে হয়, বঙ্গবন্ধুকে অস্বীকার করার কোনো উপায় নাই। সে যে দলই করুক, সে যে রাজনীতিই করুক, বঙ্গবন্ধু সবার ঊর্ধ্বে। বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য তিনি তার পুরো জীবনই উৎসর্গ করে দিয়েছেন। তাই বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমার্থক। তার নামের উপরেই লাল সবুজ পতাকাটা দুলতে থাকে, তার নামের উপরেই মুক্তিযোদ্ধারা জয়ধ্বনি দেয়। মুক্তিযোদ্ধারা জয়ধ্বনি দেয়, জয়ধ্বনি দেই আমরা সবাই, বলি আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার কোনো চক্রান্ত যারা করবে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি শেষ করি শুধু বঙ্গবন্ধু যে ভাষণের শেষে উনি রেসকোর্স ময়দানে উনি বিমানবন্দর থেকে, তেজগাঁও বিমানবন্দর থেকে হাজারো হাজারো লাখো জনতার মিছিল সহকারে রাস্তার দুই পাশে সেদিন লোকের লোকারণ্য হয়ে গিয়েছিল। যারা সেটা দেখেছে আমরা তাদের মুখে শুনি যে লোকে লোকারণ্য, ঢাকার সে অল্প একটু পথ পার হয়ে যেতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগেছিল। উনি রেসকোর্সের ময়দানে গেলেন, সেখানে তিনি চোখের পানি মুছছেন, তার অশ্রু বাদ মানছে না। তিনি সেখানেও রবীন্দ্রনাথকে স্মরণ করে বলেছিলেন যে আমার বাঙালি আজ মানুষ হয়েছে। এবং একটা কথা আমাদের জনগণের উদ্দেশ্যে যে কথাটা কবিগুলো বলেছিলেন, শুধু সেই কথাগুলো যদি আমরা পালন করি তাহলেও কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেমের কোনো ঘাটতি হয় না। তিনি বলেছিলেন বাংলাদেশ আজ মুক্ত, স্বাধীন, কিন্তু আজ আমাদের সামনে অসংখ্য সমস্যা আছে, যার আশু সমাধান প্রয়োজন। বিধ্বস্ত বাংলাকে নতুন করে গড়ে তুলুন, নিজেরাই সবাই রাস্তা তৈরি করতে শুরু করুন, যার যার কাজ করে যান। এই যে কথাগুলো, যার যার কাজ করে যান, দেশটাকে পুনর্নির্মাণের জন্য, আমাদের আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে গঠন করার জন্য। আসলে আমরা আজ এই 50 বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আন্তরিকভাবে কাজগুলো করে যাই, আমরা যদি দেশপ্রেমের মন্ত্রে, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজগুলো করে যাই, তাহলে কিন্তু আমাদের দেশটা আরো দ্রুত উন্নতি লাভ করতেন। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, পিতার দোয়ায়, আল্লাহর রহমতে তিনি কাজ করে যাচ্ছেন। তার যে চেষ্টাগুলো, সেগুলোতে যদি আমরা সকলেই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ি, আমরা কাজ করি নির্দেশনাগুলো পালন করে, অর্থাৎ আমরা যার যা দায়িত্ব সেটুকু যদি আমরা সবাই ঠিক মতো পালন করি, তাহলেই কিন্তু আমাদের দেশ উন্নত হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মনে করি দেশপ্রেম হলো তাই, চেতনা হলো সেটাই, সেটা হলো আমাদের যার যা দায়িত্ব আমরা যেন নিষ্ঠার সাথে সেই দায়িত্বটুকু পালন করি। তাহলে আমরা
সোনার বাংলাদেশ গড়তে পারবো। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীন দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন, স্বাধীন পরিচিতি দিয়েছেন। আমরা তাকে বিনম্র শ্রদ্ধা এই মুজিব বর্ষে স্মরণ করছি আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের, বীরাঙ্গনা মাতাদের, এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বুকের রক্ত দিয়েছে তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই দেশকে স্বাধীনতার পরেও যারা এই দেশে বঙ্গবন্ধুকে ভালোবেসে জীবন দিয়েছেন আমাদের চার নেতা, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি রইল। আমি ধন্যবাদ জানাই সরকারি তিতুমির কলেজ কর্তৃপক্ষকে, অধ্যক্ষ মহোদয়কে এরকম সুন্দর একটা ভার্চুয়াল আলোচনার আয়োজন করার জন্য। আমাদের সকলের ভালোবাসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, আমাদের জাতির পিতার প্রতি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রফেসর কামরুন নাহার ম্যাডামকে। অত্যন্ত সাবলীলভাবে সুন্দর ভাষায় বঙ্গবন্ধুর জীবনী এবং 10 জানুয়ারি গুরুত্ব নিয়ে আলোচনা করবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলাম যে আমাদের প্রিয় শিল্পী প্রফেসর তালাত সুলতানা ম্যাডাম আমাদের গান শোনাবেন। আমাদেরকে ইতিমধ্যে তিনি একটি গান উপহার দিয়েছেন। আমরা আবার অনুরোধ নিয়ে যাচ্ছি তালাত সুলতানা ম্যাডামের কাছে। ধন্যবাদ গালিব আবার সুযোগ দেওয়ার জন্য। মাঝে বোধহয় আমাকে একটু ডাকা হয়েছিল, আমি ছিলাম কিন্তু আমি আসলে একটু ব্যস্ত ছিলাম বলে হয়তো মিউট করা ছিল। জি ম্যাডাম। সুন্দর একটা অনুষ্ঠান, বারবার কেমন যেন একটু ইমোশনাল লাগছে আজকে। সবার বক্তৃতা, সবার প্রবন্ধ, মানে সবার কথা আলোচনা খুবই ভালো লাগলো। ভাইস প্রিন্সিপাল ম্যাডামের কবিতা খুবই কেমন জানি টাচ করে যাচ্ছে সবকিছু। গান গাইতে গিয়ে একটু ইমোশনাল লাগছে। শুরু করছি আরেকটি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে। সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে, সার্থক জন্ম মাগো সার্থক জন্ম মাগো তোমার ভালোবেসে সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে, জানিনে তো ধন্য রতন আছে কিনা, রানী মতন জানিনে তো ধন রতন আছে কিনা, রানী মতন শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে, কোন বনেতে
জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন দেখে মুগ্ধ নয়ন শেষে, ওই আলোতে নয়ন দেখে মুগ্ধ নয়ন শেষে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো সার্থক জন্ম মাগো তোমার ভালো বেশে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর তালাত সুলতানা ম্যাডামকে। যে কোনো দেশের গানই আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আর ঠিক দেশের গানগুলো যখন আমরা তালাত সুলতানা ম্যাডামের কণ্ঠে শুনি, আদরে মাখানো গানগুলো, তখন হয়তো আমাদের সবাইকে আরো বেশি ছুঁয়ে যায়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা ম্যাডাম। ধন্যবাদ রাজীব এত সুন্দর করে বলার জন্য। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুর দিকে এবং মাঝখানে আমাদের ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদককে আহ্বান করেছিলাম বক্তব্য রাখবার জন্য। রিপন এবং জুয়েল 32 নম্বরে আছে এবং ওরা ওখানে অনুষ্ঠানে আছে, সম্ভবত এখনো নাই। আমরা অনুষ্ঠানের জুয়েল তুমি কি এখন আছো? জুয়েল আনমিউট করে নাও, আনমিউট। জি স্যার। হ্যাঁ জুয়েল, আমরা একটু পরে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার বক্তব্য শুনবো। তার আগে তোমার কাছ থেকে শুনতে চাই 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক জুয়েল, তোমার মাইকটা
যার হ্যাঁ ঠিক আছে, ওকে। যার জন্ম না হলে হয়তো বা আমরা একটি স্বাধীন বাংলাদেশ ফিরে পেতাম না। 1971 সালের 16ই ডিসেম্বর বিজয়ের পরে আমরা আমাদের পরিপূর্ণ বিজয় দিবসকে বাঙালি উপভোগ করতে পারিনি, কারণ তখন স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। আজকে 10ই জানুয়ারি 1972 সালের 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারা বাংলাদেশের সকলের আর্তনাতে এবং বহির্বিশ্বের চাপে সেই পাকিস্তানের চিত্র কারাগার থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছিল। আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার রয়েছি, আমরা তরুণ প্রজন্মের যারা রয়েছি, আমরা সেই মহানায়কের আদর্শের সংগঠন সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 58,000 ছাত্রছাত্রীর প্রাণপ্রিয় অভিভাবক প্রফেসর আশরাফ হোসেন স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের আরেকজন অভিভাবক সরকারি তিতুমির কলেজের উপাধ্যক্ষ আপা সহ আজকের অনুষ্ঠানের উপস্থিত সরকারি তিতুমির কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক মহোদয় সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা যার স্মরণে আজকে এই অনুষ্ঠানের এবং ভার্চুয়াল মিটিং এর আলোচনা করা হয়েছে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল 10টায় সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রলীগ পরিবার পুষ্পস্তবক অর্পণ করেছে। আমরা চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তরুণ সমাজ স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের সপক্ষের পথে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের 32 নম্বরের প্রোগ্রাম থাকার কারণে আমরা যথাসময়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাহমুদুল হক জুয়েল মোড়লকে। আসলে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর সৃষ্টি, আর ছাত্রলীগের কর্মী হিসেবে তোমরা যদি যথোপযুক্ত দায়িত্ব পালন করো এবং ছাত্রদেরকে সঠিক পথে পরিচালনা করো, নেতৃত্ব দাও, তাহলে নতুন প্রজন্ম আরো বেশি সফল বাংলাদেশকে পাবে আর বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে। আমরা প্রত্যাশা করি তোমরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আমাদের সাথে কি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রিপন মিয়া যুক্ত আছে? জুয়েল, তোমার সাথে কি রিপন আছে? একটু আগে বোধহয় তোমরা দুজন একসাথেই ছিলে। তোমরা? হ্যাঁ, একসাথেই ছিলাম। আবার ওই যে আমাদের শরীয়তপুরের সংসদ সদস্য নাইম রাজ্জাক ভাইয়ের শ্বশুর মারা গেছে, তো ওইখানে বনানী কবরস্থানে জানাজা হবে, ওইখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আসবে, ওইখানে গেছেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। 8ই জানুয়ারি 1972 সালে পাকিস্তানের মিয়ানওয়াল কারাগার থেকে মুক্তি লাভ করে যখন তিনি লন্ডন এবং দিল্লি হয়ে বাংলাদেশে পৌঁছলেন, তখন বাঙালি জাতি যে প্রমাণটি দিয়েছিল যে বাঙালি জাতি তাদের পিতাকে কতটা ভালোবাসে। 1972 সালের 10ই জানুয়ারি তাই তো আমাদের ছিল একটি আনন্দের দিন, কারণ আমরা এই দিনে আমাদের পিতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছিলাম। তালিব, একটা কথা একটু বলতে চাই। মঞ্জুমা আপা। জি জি প্লিজ মঞ্জুমা ম্যাডাম বলেন, শুনতে পাচ্ছি। না, আমি এই যে রিপন ওদের উদ্দেশ্যে একটু বলতে চাই, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি যখন বাংলাদেশে ফিরে আসলেন এবং বিমানবন্দরে থেকে যখন উনি সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন, এই যে এই পথটা এত মানুষের ভিড়ে ছিল, মানে লোকারণ্য ছিল, এবং অনেককে আশঙ্কা করছিল যে বঙ্গবন্ধুর উপর কোনো রকমের হামলা হতে পারে, এবং এই জন্য মানে সেই সময় সরকারের দিক থেকে এক ধরনের কি বলবো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা হয়েছিল। কিন্তু সেই সময় এই ছাত্রলীগের যারা ছিলেন নেতাকর্মী, তারা বলেছেন যে না, আমরাই আমাদের বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বা রেসকোর্স ময়দানে, সেই সময় রেসকোর্স ময়দানে নিয়ে যাব, এবং তারা অত্যন্ত সুচারুরূপে এই দায়িত্ব পালন করেছিলেন।
আমি ধন্যবাদ জানাই সেই সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দদের। জি আপা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অসংখ্য মঞ্জু ধন্যবাদ মহক আপা। ম্যাডাম। জুয়েল, আসলে মঞ্জু মহক ম্যাডাম আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন। তোমরা হয়তো ওই অংশটি শুনতে পারোনি ম্যাডাম, এই কারণে তোমরা যেহেতু সেই দলের একটি অংশে আমাদের কলেজ শাখা নেতৃত্ব দিচ্ছ, তোমাদের মাধ্যমে ম্যাডাম আসলে সকল কর্মী, ছাত্রলীগের সকল কর্মীদের সহ সাধারণ সকল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর এই আদর্শটি এবং তার হাতে গড়া সংগঠনের সেই সময়ের নেতৃবৃন্দের কি ভূমিকা ছিল, এই মেসেজটি ম্যাডাম আসলে পৌঁছাতে চেয়েছেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত আচ্ছা, অতিথিবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সরকারি তিতুমির কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আশরাফ হোসেন স্যারকে এবার সবিনয় অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। প্রফেসর মোহাম্মদ আশরাফ হোসেন স্যার, আনমিউট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে সম্পৃক্ত যারা রয়েছেন সবাই, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে? সবাইকে আমি সর্বাগ্রে আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই আলোচনার অংশ নেওয়ার শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগতভাবে, একটু দেরিতে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে। রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যামের কারণে, প্রচন্ড জ্যাম ছিল, আজকে আমার 2.5 ঘন্টা লেগেছে বাসা থেকে আসার জন্য। সেই জন্য আমি সময় মতো আজকের এই অনলাইন আলোচনায় অংশ নিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ 10ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় জীবনে, বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। আমরা সবাই জানি যে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একটি সশস্ত্র রক্তক্ষয়ী সংগ্রামের পরে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় 16ই ডিসেম্বর 1971 ছিনিয়ে নিয়েছিলাম। এই 16ই ডিসেম্বরে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, বাঙালি একটি স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। আমরা এও জানি যে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের, এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন, যাকে কেন্দ্র করে এই দীর্ঘ স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম আবর্তিত হয়েছে, যাকে কেন্দ্র করেই পুরো বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে 71-এর 9 মাস একটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে একটি স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আমাদের সেই স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার প্রাণ পুরুষ, 1000 বছরের শ্রেষ্ঠতম বাঙালি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ এই 10ই জানুয়ারি। আমি জানি না আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন
তাদের কারো সেদিন সেই 10ই জানুয়ারির যে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন সেটি সচক্ষে দেখার সুযোগ হয়েছিল কিনা কিংবা সৌভাগ্য হয়েছিল কিনা, হয়ে থাকলে আপনারা নিঃসন্দেহে জাতির সৌভাগ্যবান সন্তানদের একজন। আমার সৌভাগ্য হয়নি সেদিন উপস্থিত থাকার, চোখে দেখার, কিন্তু আমার আরেক দিক দিয়ে সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনের যে সামগ্রিক আয়োজনটি, যে পুরো ঘটনাটি, সেদিন আমি আমাদের গ্রামের বাড়িতে রেডিওতে বসে ধারা বিবরণী শুনেছিলাম। বঙ্গবন্ধুর বিমান ঢাকার তৎকালীন তেজগাঁ বিমানবন্দরের আকাশ থেকে যখন মাটিতে নেমে এলো এবং যখন বিমানের দরজা খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরিয়ে এলেন সিঁড়ির দোরগোড়ায়, তখন তো ঘরে ঘরে এরকম টিভি ছিল না, রেডিও ট্রানজিস্টরই ছিল সম্বল। আমার মনে আছে আমার সেই ছোট বয়সে আমার অদম্য কৌতূহল, আমি তখন থেকেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু আমি হৃদয়ে ধারণ করতাম। আমি আমার হৃদয়ের গহীনে আমি তখন থেকেই এই বিষয়গুলোকে গেঁথে নিয়েছিলাম। সেজন্যই ওই ছোট বয়সে, অল্প বয়সে, আমি তখন ক্লাস 5-এর ছাত্র, তৎকালীন প্রত্যেকটি ঘটনার সাথে আমি পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করতাম। আজ স্বাধীনতার এত বছর পরে 2021 সালের এই 10ই জানুয়ারি আজকের এই অনলাইন আলোচনায় অংশ নিয়ে আমার মনে পড়ছে সেদিনের সেই ঘটনা প্রবাহগুলো, সেদিনের সেই স্মৃতিগুলো। আমি সেদিক থেকে নিঃসন্দেহে নিজেকে সৌভাগ্যবান মনে করি। পরবর্তীতে অবশ্য আমি বঙ্গবন্ধুকে সচক্ষে দেখারও আমার সৌভাগ্য হয়েছিল, খুব কাছ থেকে। জীবনে 2বার আমি তাকে সচক্ষে দেখার সৌভাগ্য অর্জন করেছিলাম, একবার পাবনায় আর একবার নীলফামারীতে। তো কেমন ছিল সেদিনের সেই প্রত্যাবর্তন দিবস? কেমন ছিল স্বাধীনতা উত্তর সেদিনের বাংলাদেশের রাজধানী ঢাকার নাগরিক জীবনের যে চিত্র? আজকে আমি বিশ্বাস করি, আমার মনে হয় এখানে যারা অনলাইনে সম্পৃক্ত, আমি যাদের ছবি দেখছি এবং যারা বাইরে রয়েছেন, অনেকেরই তাদের সেদিন জন্ম হয়নি, 2-1 জন সম্ভবত থেকে থাকতে পারেন। আজকে আমরা পত্রপত্রিকায় পড়ে জানছি, টিভিতে দেখি সচিত্র প্রতিবেদন, কিন্তু সেদিনের সেই রেডিওতে যে ধারা বিবরণী, সেটি আমার এখনো মনের মধ্যে গেঁথে আছে। কি এক অপূর্ব শিহরণ জাগানো সেই মুহূর্ত, কি এক অনির্বচনীয় আনন্দ মনের ভিতরে। বঙ্গবন্ধু ফিরে আসছেন তার স্বপ্নের সোনার বাংলায়। সারা দেহ মনে সেই বিদ্যুৎ তরঙ্গের মতো প্রতিটি মুহূর্ত যেন খেলে যাচ্ছিল। অধীর আগ্রহে আমাদের অপেক্ষা। ইতিমধ্যেই আমরা জেনেছি 8 তারিখে পাকিস্তান থেকে বঙ্গবন্ধু লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। লন্ডনের সময় মতো পৌঁছেছেন, প্যারিস হোটেলে অবস্থান করছেন। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথের সাথে তার দেখাও হয়েছে। কিন্তু আমরা যারা এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের
তারা অধীর আগ্রহ অপেক্ষা, আমাদের এক একটি সেকেন্ড এক একটি দিনের মতো হচ্ছিল, তর্সই ছিল না। এখানে বলে রাখা ভালো, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসলেন, আর ব্যক্তিগতভাবে আমি, আমাদের বিজয় অর্জিত হলো 16ই ডিসেম্বর 1971। ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের সাথে 18ই ডিসেম্বর ভারত থেকে বাংলাদেশে ফিরে এলাম। এর কদিন পরই 10ই জানুয়ারি। তো যা বলছিলাম যে আমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার জন্য শেষ হচ্ছিল না। আমরা আগেই জেনেছিলাম যে সম্ভবত বেলা 3টা-4টার দিকেই বঙ্গবন্ধু ঢাকার মাটি স্পর্শ করবে, তাকে বহনকারী বিমানটি। এর মধ্যে লন্ডন থেকে তিনি সরাসরি কিন্তু বাংলাদেশে আসেননি, দিল্লির পালাম বিমানবন্দর ছুঁয়ে পরবর্তীতে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে জনসভায় ভাষণ দিয়ে পরে বাংলাদেশে এসছেন, ঢাকায় এসছেন। তো লন্ডন থেকে রওনা হয়ে তিনি দিল্লির পালাম বিমানবন্দরে এসে প্রথম নামলেন। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধু, বাঙালির যার কাছে চিরঋণী ভারতের মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি শ্রী ভিবি গিরি, তারা দুজনেই দিল্লির পালাম বিমানবন্দরে উপস্থিত। বঙ্গবন্ধু নেমে এলেন বিমানের সিঁড়ি বেয়ে দিল্লির পালাম বিমানবন্দরে। মাননীয় প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি তাকে ফুলের শুভেচ্ছা জানালেন, অভিনন্দন জানালেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিরবিচ্ছিন্ন সমর্থন এবং সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার মাধ্যমে পুরো ভারতবাসীকে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানালেন, ধন্যবাদ জানালেন এবং পরক্ষণে সবাইকে অবাক করে দিয়ে, সবাইকে বিস্ময়ে অভিভূত করে দিয়ে বঙ্গবন্ধু ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে জিনিসটি জানতে চাইলেন, একজন বাঙালি হিসাবে, বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে সেদিন বুঝিনি, তার যখন চিন্তা করি তখন বঙ্গবন্ধুর প্রতি অপরিসীম শ্রদ্ধায় মাথা এমনিতেই নত হয়ে আসে। তিনি মিসেস গান্ধীকে বললেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আপনার এবং ভারতবাসীর যে অবদান, সেজন্য আমরা আপনাদের কাছে চিরঋণী। আপনাদের এই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তবে মিসেস গান্ধী, আপনার কাছে আমি সবিনয়ে জানতে চাই, বাংলাদেশের মাটি থেকে শেষ ভারতীয় সৈন্যটি কবে প্রত্যাহার করবেন? ভাবুন তো কি অবিস্মরণীয় উক্তি। বঙ্গবন্ধু তার দূরদর্শিতা, তার যে অসাধারণ প্রজ্ঞা, সেটি দিয়ে সেদিনই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শেষ ভারতীয় সৈন্যটি বাংলাদেশের মাটি ছেড়ে না যাবে, ততদিন সেই স্বাধীনতাটা হয়তোবা পূর্ণতা পাবে না। সেজন্যই তার অসাধারণ ব্যক্তিত্ব, তার অসাধারণ
শৌর্য, বীর্য, এগুলোর একটি চমৎকার নজির তিনি, তার যে স্বাধীন চেতা মনোভাব, এগুলোর নজির তিনি রেখেছিলেন। মিসেস গান্ধীর সাথে প্রথম সাক্ষাতেই জানতে ছিলেন কবে শেষ ভারতীয় সৈন্যটি বাংলাদেশ ছেড়ে যাবে। আমরা সবাই জানি এর মাত্র কয়েক মাস পরেই, মার্চ মাস 1972-এর মার্চের মধ্যেই সমস্ত ভারতীয় সৈন্য বাংলাদেশ ছেড়ে গিয়েছিল। তো যা হোক, আজকে এই কথাটি উল্লেখ করলাম এই জন্যই যে যারা বলে আজকে নানাভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে, আর ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করে যে বঙ্গবন্ধু তো পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, স্বাধীনতা সংগ্রামে তিনি তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। কিন্তু ওইসব জ্ঞান পাপীরা হয়তো জানে না যে বঙ্গবন্ধু বাংলাদেশের দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সশরীরে উপস্থিত হয়তো ছিলেন না, কিন্তু আমরা তাকে আমাদের মধ্যে উপস্থিত মেনে নিয়েই, ভেবেই আমাদের পুরো স্বাধীনতা যুদ্ধটি পরিচালনা করেছিলেন তৎকালীন মুজিবনগর সরকার। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী, কিন্তু তিনি আমাদের প্রত্যেকটি বাঙালির হৃদয়ে, তিনি সশরীরে নেই, কিন্তু তিনি আমাদের মনে, আমাদের হৃদয়ে, এবং তাকে কেন্দ্র করেই পুরো মুজিবনগর সরকার এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের বিজয় লাভের পরে আমাদের মনে নানা শঙ্কা, আশঙ্কা, বঙ্গবন্ধু কি তার স্বপ্নের সোনার বাংলায় ফিরে আসবেন, তার স্বপ্নের স্বাধীন বাংলায় ফিরে আসতে পারবেন? আমরা স্বাধীনতা পেলাম বটে, আমরা বিজয়ী হলাম বটে, কিন্তু সেই স্বাধীনতা যেন অপূর্ণ স্বাধীনতা, সে বিজয় যেন অসম্পূর্ণ বিজয়, কারণ আমাদের স্বপ্নের মহাপুরুষ বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। এই জিজ্ঞাসা তখন প্রতিটি বাঙালির, বঙ্গবন্ধুকে কে মুক্তি দিবে পাকিস্তানের স্বৈরাচারী সরকার? বঙ্গবন্ধু কি ফিরে আসবেন তার প্রাণপ্রিয় বাংলায়? অবশেষে প্রবল বিশ্ব চাপ, বিশেষ করে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস গান্ধীর অসাধারণ কূটনৈতিক দক্ষতা এবং ভূমিকার কারণে সমগ্র বিশ্বব্যাপী পাকিস্তানের তৎকালীন শাসক গোষ্ঠীর উপরে বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের স্বাধীনতাকামী মানুষ প্রবল চাপ সৃষ্টি করে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য। সেই চাপের কাছে নতি স্বীকার করে, বশ্যতা স্বীকার করে, অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে এলেন স্বাধীন বাংলায়। এর আগে প্রত্যেকটি বক্তাই সেদিনের সেই ঘটনার উল্লেখ করেছেন। জনস্রোত ছিল সেদিন। আমি সেদিনের একটি পত্রিকার ইত্তেফাকের পাতা উল্টাচ্ছিলাম, হেডলাইন দেখলাম, সেদিনের সেই স্মৃতিগুলো আমার মানসপটে এখনো ভাষ্য। কি এক অভূতপূর্ব দৃশ্য, কি এক আনন্দ, যেন আকাশে বাতাসে। আমরা প্রায়ই একটি কথা বলি, কি আনন্দ আকাশে বাতাসে। সেদিনের পরিস্থিতি ছিল ঠিক প্রত্যেকটি মানুষ।
বঙ্গবন্ধু না আসলে তো আমাদের এই স্বাধীনতা অপূর্ণ, আমাদের বিজয় অসম্পূর্ণ। বঙ্গবন্ধুকে নিয়েই আমরা আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিতে চাই। বঙ্গবন্ধু নেমে এলেন তার প্রিয় স্বদেশ বিমান থেকে, নেমেই প্রথম তার প্রিয় বাংলাদেশের মাটি তুলে নিয়ে কপালে স্পর্শ করলেন। সে এক আবেগঘন মুহূর্ত, সে এক ঐতিহাসিক মুহূর্ত। পুরো দেশ, পুরো জাতি এবং সাথে সাথে পুরো বিশ্বের কোটি কোটি মানুষ এই অসাধারণ প্রত্যাবর্তন দৃশ্যটি অবলোকন করছেন, যাদের সুযোগ রয়েছে টেলিভিশনের মাধ্যমে, কেউ বা রেডিওতে ধারা বিবরণী শুনে। আমি শেষোক্ত দলে ছিলাম, রেডিও ধারা বিবরণী শুনে সেদিনের সেই স্মৃতি। যাই হোক, বঙ্গবন্ধু ফিরে এলেন তার স্বপ্নের সোনার বাংলায়, এসেই সরকারের হাল ধরলেন। প্রথম যে কাজটি তিনি করলেন, সরকার ব্যবস্থার পরিবর্তন করেন। রাষ্ট্রপতি থেকে ফিরে গেলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে ফিরে গেলেন ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তিনি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করলেন। রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন আর এক কৃতি পুরুষ, বিচারপতি আবু সাইদ চৌধুরী। সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধু মন দিলেন সবাইকে নিয়ে স্বপ্নের যুদ্ধ বিধ্বস্ত এই সোনার বাংলাকে গড়ে তোলার জন্য। সেদিন যদি বঙ্গবন্ধু ফিরে না আসতেন তাহলে কি হতো সেদিন? আমরা কি কেউ একবারও চিন্তা করি এই জিনিসটি? ফিরে এসছেন, কিন্তু যদি ফিরে না আসতেন, এটা যেহেতু ঘটেনি সে কারণে বলা যাবে না কি হতো বা হতো না। তবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধু যদি সেদিন ফিরে না আসতেন তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম। বঙ্গবন্ধু আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। বাংলা, বাঙালি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এ শব্দগুলো এক এবং অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তি, এগুলো কল্পনাই করা যায় না। তার মতো ক্ষণজন্মা পুরুষ ছিলেন দেখেই আজ বাংলাদেশ স্বাধীন। আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। আজকে বিশ্ব সভায় বাংলাদেশ মর্যাদার আসনে অভিষিক্ত। বঙ্গবন্ধু 1972-এর 10ই জানুয়ারি দেশে ফিরে এসে সরকারের হাল ধরলেন। দেশ ভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে তার নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে যখন পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছিল, তখন আস্তে আস্তে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছিল। বাংলাদেশ পৃথিবীর বুকে তার সগৌরব উপস্থিতির জান দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে 71-এর সেই পরাজিত গোষ্ঠী আবারও
আঘাত হানল, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে এদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে থামিয়ে দিল। আবার এদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার সেই শুরু সূত্রপাত দীর্ঘকাল, দীর্ঘ 21 বছর আবারও বাঙালি জাতি স্বাধীন হয়েও পরাধীনতার নিগড়ে বন্দী। কিন্তু সুখের বিষয়, বাঙালি জাতি আবারও তার হারানো যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, সেই যে মূল ধারা, এই ধারায় ফিরে আসলো 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ক্ষমতায় ফিরে আসার মধ্য দিয়ে। তারপর থেকে মাঝখানের কিছুদিন ছাড়া আজ অবধি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে বুকে ধারণ করে দেশ গঠনে, জাতি গঠনে আত্মনিয়োগ করেছে। একদিন যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ যুদ্ধে গিয়েছিল দেশকে স্বাধীন করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে, বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন সোনার বাংলা শোষণ মুক্ত, সব ধরনের শোষণ মুক্ত একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ পুরো জাতি। ইতিমধ্যে আজ বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে এক বিস্ময়কর নাম। নানা প্রতিকূলতা সত্ত্বেও, বিশেষ করে গত প্রায় 1 বছর ধরে বৈশ্বিক মহামারীর এই চরম মন্দা সময়ে, বৈশ্বিক বিপর্যয়ের মধ্যেও পৃথিবীর 3-4টি দেশ যারা তাদের অর্থনীতিকে গতিশীল রেখেছে, সচল রেখেছে, ভালোভাবে সচল রেখেছে, সেই 3-4টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া যে উদীয়মান দেশ, সেই দেশের তালিকায় বাংলাদেশ তার নাম লিখে নিয়েছে। আসুন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখি এবং এর মাধ্যমেই বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা স্ব ভূমিকা রাখি, অবদান রাখি এবং এর মাধ্যমেই একমাত্র বঙ্গবন্ধুর প্রতি আমাদের প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা জানানো হবে বলে আমি বিশ্বাস করি। আমি আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা।
জ্ঞাপন করছি। তার পরিবারের সকল সদস্য যে ঘাতকের হাতে যারা নিহত হয়েছিল তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তার অনুপস্থিতিতে দীর্ঘ 9 মাস মুজিবনগর সরকারের পরিচালনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন সেই জাতীয় 4 মহান নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা সম্ভ্রম হারিয়েছেন 2 লক্ষ মা বোন, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবশেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং বঙ্গবন্ধুর মুক্ত হয়ে মুক্ত স্বদেশে প্রত্যাবর্তনে যারা সহযোগিতা করেছিলেন সেই বিশ্ব নেতৃবৃন্দ, মিসেস ইন্দিরা গান্ধী, সোভিয়েত প্রধানমন্ত্রী মিস্টার অ্যালেক্সি কোসিগিন, প্রেসিডেন্ট নিকোলাই পদগার্নি, ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ এবং লেবার পার্টির অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধুর মুক্তির ব্যাপারে যিনি জোরালো ভূমিকা পালন করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যার জোরালো ভূমিকা ছিল, স্যার জন স্টোন হাউস এমপি, প্রখ্যাত ফরাসি দার্শনিক আন্দ্রে মালরো অভূতপূর্ব অবদান রেখেছিলেন। বিশ্বব্যাপী তারা জনমত সংগ্রহের করেছেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রতি। তাদের প্রতি সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই অনলাইন আলোচনায় যারা সহযোগিতা করেছেন, যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালাউদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর গালিব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরিসংখ্যান, আলনুর, তারা সকাল থেকে আজকের এই প্রোগ্রাম নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল। তারা আজকের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করতে সর্বাত্মক চেষ্টা করেছে। তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর পরিশেষে আবারও সবাই যারা আজকের এই আলোচনায় এখন রয়েছেন এবং আছেন, তাদের এবং সম্পৃক্ত ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ স্যারকে। স্যার অত্যন্ত সাবলীলভাবে অর্থবহ বক্তব্য প্রদান করেছেন। আসলে বঙ্গবন্ধুকে চেনার জন্য, বঙ্গবন্ধুকে জানার জন্য এবং বঙ্গবন্ধুর দৃঢ়তাকে বোঝার জন্য আমাদের স্যারের বক্তব্যে যে একটি ঘটনা উঠে এসেছে, যে দিল্লি বিমানবন্দরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি যে প্রশ্নটি করেছিলেন, ঠিক ওই সময়ের প্রেক্ষাপটে এমন একটি প্রশ্ন করতে পারা আমাদের বঙ্গবন্ধুর পক্ষেই সম্ভব। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে স্যারের বক্তব্যে আরেকটি কথা উঠে এসেছে যে স্যার যেমন বঙ্গবন্ধুর যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরা পেশাদার হিসেবে আমরা যে পেশায় আছি, শিক্ষক, শিক্ষার্থী এবং সবাই, আমরা যদি আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করি তাহলে আমরা আমাদের সোনার বাংলাদেশকে গড়তে পারবো। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নের সেই দিকটিতেই এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের মাঝে হয়তো নেই, কিন্তু এটুকু আমরা জানি, পৃথিবীতে শেষ বাঙালিটি যতদিন পর্যন্ত থাকবে ততদিন বঙ্গবন্ধুর অস্তিত্বটি থাকবে। আকাশের ওপারে আকাশ, তার উপর মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। বারান্দায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু আপনি দেখছেন, পুরো লেন্সের ভেতর পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন এগিয়ে যাওয়া বাংলাদেশ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।